বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিয়ানমারের বিক্ষোভে গুলির ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল। সুচির বিরুদ্ধে 4 অভিযোগ জান্তার, প্রমাণিত হলে রাজনীতিতে নিষিদ্ধ। ফের রাজনীতির মঞ্চে সক্রিয় ডোনাল্ড ট্রাম্প। 2024 সালে রিপাবলিকান টিকেটেই লড়তে চান প্রেসিডেন্ট নির্বাচনে। নতুন দল গঠনের গুঞ্জন নাকচ। গোল্ডেন গ্লোবের সব আলো কেড়ে নিল মহামারী। ভার্চুয়াল আয়োজনে সেরা ছবি নোম্যাডল্যান্ড। ইতিহাস গড়লেন পরিচালক ক্লোই ঝাও। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলন অগ্নিগর্ভ মিয়ানমার। রক্তক্ষয়ী সংঘর্ষে 18 বিক্ষোভকারীর মৃত্যুর পরও সোমবার রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে আজও বিক্ষোভ দমনের চেষ্টা করেছে পুলিশ। মিয়ানমার জান্তার এই আগ্রাসনে আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের এক মাসে পেশি শক্তি, মারণাস্ত্রের তোয়াক্কা না করেই রাজপথে হাজারো মানুষ। একটাই দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার, রাজবন্দীদের মুক্তি। আন্দোলন দমনে চলছে ধরপাকড়, টিয়ার গ্যাস, রাবার বুলেটের ব্যবহার। রোববারই ছিল দেশটিতে সেনাবিরোধী আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী দিন। দাবি আদায়ের আন্দোলনে চড়াও হয় জান্তা। এলোপাতাড়ি গুলিতে প্রাণ যায় অন্তত 18 জনের, আরও 30 জন গুরুতর আহত। তাতেও ক্ষান্ত হয়নি সেনারা, রাতভর চালায় সাঁড়াশি অভিযান। এতে হতবাক গোটা বিশ্ব। জান্তার আগ্রাসনে মিয়ানমারে প্রাণ ঝরছে, হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার। এগুলো স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন, যার জন্য জবাবদিহিতাও করতে হচ্ছে না সেনাবাহিনীকে। তাই আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে পরিস্থিতি। অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। গণতন্ত্রপন্থী শান্তিকামী বিক্ষোভকারীদের উপর মিয়ানমার সেনাবাহিনীর এই নিপীড়ন অগ্রহণযোগ্য। শীঘ্রই আগ্রাসন বন্ধের তাগিদ জানাচ্ছি। বিক্ষোভ নিয়ন্ত্রণে বুলেটের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। হতাহতের ঘটনায় পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। জান্তাকে কোণঠাসা করতেই সোমবার মিয়ানমারের 2 জেনারেলের উপর নতুনভাবে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। ভ্রমণ কড়াকড়ি আরোপের পাশাপাশি জব্দ করা হয় তাদের সম্পদ। অভ্যুত্থান ইস্যুতে চলতি সপ্তাহে আসছে ইউর নিষেধাজ্ঞাও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির বিরুদ্ধে আরও 2টি অভিযোগ আনল মিয়ানমার জান্তা। মোট 4টি মামলায় বর্তমানে তিনি অভিযুক্ত। অপরাধ প্রমাণিত হলে ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন না সুচি, অংশ নিতে পারবেন না কোনো নির্বাচনে। আইনজীবী জানান, তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের পেনাল কোড অনুযায়ী ক্ষতিকারক তথ্য সম্প্রচারের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটিও টেলিকমিউনিকেশন সংক্রান্ত। ভিডিও লিঙ্কের মাধ্যমে জেবুথিরি আদালতে হাজিরা দেন সুচি। শুনানিকে কেন্দ্র করে আদালত ও চারপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থে কেনা 6টি ওয়াকিটকি অবৈধভাবে ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগ নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়। পরবর্তী শুনানি 15 মার্চ। রাজতন্ত্রের সংস্কার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড। রোববার রাতেও স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের সাথে সংঘর্ষে আহত হন কমপক্ষে 16 বিক্ষোভকারী। রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর বাসভবন, বিজয় স্থাপত্য এবং সেনা ব্যারাক ঘেরাও করে আন্দোলনকারীরা। এ সময় তারা রাজতন্ত্র এবং সরকার বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের দিকে ইট পাটকেল, পানির বোতল ছুড়ে মারে বিক্ষুব্ধ থাইবাসী। সম্প্রতি সম্রাট এবং রাজ পরিবারের অসম্মানের অভিযোগে গ্রেপ্তার হন 4 মানবাধিকার কর্মী। সব মিলিয়ে 58 জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ভোগ করতে হবে 15 বছরের কারাদণ্ড। এদিকে চীনের আরোপ করা বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ে আবারও ধরপাকড় চলছে। সোমবার নতুনভাবে অভিযুক্ত 47 মানবাধিকার কর্মীকে আদালতে তোলার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে গেল জুনে অনানুষ্ঠানিক নির্বাচন করার প্রচেষ্টা ও নাশকতা সৃষ্টির মামলা দায়ের করা হয়েছে। বিতর্কিত আইনটি কার্যকরের পর এবারই সর্বোচ্চ ব্যক্তি আটক হলেন। গ্রেপ্তার হওয়া অধিকার কর্মীরা গণমাধ্যমকে জানান, গণতন্ত্র রক্ষায় অব্যাহত থাকবে এই লড়াই। গেল মাসেও নিরাপত্তা আইনের আওতায় কমপক্ষে 55 জনকে আটক করা হয়। ওই আইনে ছাত্র রাজনীতি, চীনের বিরুদ্ধে আচরণ, সন্ত্রাসবাদ, গণতন্ত্রপন্থী ও স্বাধীনতাকামী কার্যকলাপ এবং বিদেশি শক্তির সঙ্গে আতাত নিষিদ্ধ করা হয়। এদিকে চীনের বিতর্কিত এই আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন।
আবারও রাজনীতির মঞ্চে সরব ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির কনজারভেটিভ সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, নতুন রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই, কারণ নিজেকে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নেতা হিসেবে দেখেন তিনি। দেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সিপিএসির মঞ্চে দেখা মিলল চিরচেনা দাম্ভিক ট্রাম্পের। প্রমাণ মিলল দলীয় নেতা হিসেবে এখনও জনপ্রিয়তার শীর্ষে তিনি। সিপিএসির এক অনানুষ্ঠানিক ভোটে এখনও দলের 55% সদস্যের সমর্থন ট্রাম্পের পক্ষে। প্রায় 1 ঘন্টার বক্তব্যে ট্রাম্পের স্পষ্ট ইঙ্গিত, রিপাবলিকান দলের হয়ে আবার লড়বেন প্রেসিডেন্ট নির্বাচনে। নেই কোনো নতুন দল গঠনের পরিকল্পনা। দল দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে একত্রিত হয়েছি আমরা। নতুন দল গঠন করে ভোট বিভক্ত করে কোনোদিন জয়ী হতে পারবো না, তাতে আগ্রহীও নই। আপনাদের পাশে নিয়েই লড়াই করতে চাই। রিপাবলিকান পার্টিকে আগের যে কোনো সময়ের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তুলব। প্রেসিডেন্ট বাইডেনের ব্যাপারেও বেশ আক্রমণাত্মক ট্রাম্প। দাবি, আমেরিকা ফার্স্টের বদলে আমেরিকা লাস্ট নীতিতে চলছে মার্কিন প্রশাসন। এখনও মনে করেন নির্বাচনে তিনিই জয় পেয়েছিলেন। আগেই জানতাম বাইডেন প্রশাসন ভালো হবে না, তবে এতটা খারাপ হবে এমনটা ধারণা কেউ করতে পারেনি। নিরপেক্ষ নির্বাচন হলে ফল পাল্টে যেত। আজ এখানে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলছি, তৃতীয়বারের মতো ওদের হারানোর সিদ্ধান্ত নিতে পারি। 2024 সালের নির্বাচনের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের অনেকেই কথা বলেন সম্মেলনে, তবে পুরো লাইমলাইটই ছিল ট্রাম্পের উপর। ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসও ট্রাম্পকে ঘিরে। অবশ্যই তাকে অন্তর থেকে ভোট দেব, আগেও দিয়েছি, আগামীতেও দেব। আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্পই রিপাবলিকান পার্টির প্রাণ, তাই তার পাশেই থাকব। বৃহস্পতিবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন ছিল রোববার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদের সাথে পরমাণু চুক্তি নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আলোচনা নয়, আবারও শর্ত জুড়ে দিয়েছে তেহরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আলোচনার জন্য এখন উপযুক্ত সময় নয়। ইরানের অবস্থানে হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র, তবে সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। পরমাণু চুক্তিতে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর সাথে আলোচনা চলবে, এমনটা জানায় হোয়াইট হাউস। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র বিবাদ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে ইইউ। করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্রের সাথে সীমান্ত বন্ধ করেছে কানাডা। রোববার রেকর্ড করা বক্তব্যে এই তথ্য জানায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে করোনার নতুন জাতটি। স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড-19 থেকে নাগরিকদের সুরক্ষায় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। করোনার নতুন প্রজাতি নিয়ে এখন আরও সতর্ক হতে হবে। যদিও ভ্যাকসিন কার্যক্রমের পরিধি বাড়ছে, সীমান্ত বন্ধ নিয়ে হোয়াইট হাউসের সাথে সম্পর্কের কোনো ঘাটতি হবে না, কারণ সবারই নিরাপদ থাকা জরুরি। এ বিষয়ে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ চলছে। ভারতের নিজস্ব উৎপাদিত করোনা প্রতিরোধক টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সকালে দিল্লির AIIMS হাসপাতাল থেকে তিনি ভ্যাকসিন নেন। ভারতের স্বাস্থ্য গবেষণা পরিষদ এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে উদ্ভাবিত কোভ্যাক্সিন। এরপরই এক টুইট বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ভারতীয় চিকিৎসক এবং গবেষকদের কঠোর পরিশ্রমের কারণেই এত দ্রুত মহামারী প্রতিরোধে টিকা মিলেছে। বয়সসীমা এবং গুরুতর অসুস্থ প্রত্যেক ভারতীয়কে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান মোদী। মার্চ-এপ্রিলের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন। এ সময় তার গলায় ছিল অসমীয়া একটি উত্তরীয়। তাকে টিকা প্রদানকারী 2 নার্স কেরালা ও পুদুচেরির বাসিন্দা। এদিকে বিশ্বজুড়ে একদিনে আরও 6,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে করোনা ভাইরাসে। 25,43,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। দিনে সর্বোচ্চ সংক্রমণ এই প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় 1200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। 50,000-এর কাছাকাছি নতুন আক্রান্তের সংখ্যা। মেক্সিকোতে প্রাণ গেছে 783 জনের, কাছাকাছি মৃত্যু হয়েছে ব্রাজিলেও। 755 জনের মৃত্যুতে 2,55,000 ছাড়ালো দেশটিতে মোট প্রাণহানি। রাশিয়ায় মারা গেছে 379 জন। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3 লাখ। মোট 11,46,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার রাজধানী দামেস্কের কাছে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছুড়ে তেল আবিব। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এই তথ্য নিশ্চিত করা হয়। জানানো হয়, ইসরায়েলে অধিকৃত গোলান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় বিমান বাহিনী এগুলোর বেশিরভাগই ধ্বংস করেছে বলে দাবি করছে। স্থানীয়রা জানায়, রাতে আলোর ঝলকানি ও তীব্র আওয়াজ শোনা যায় ওই এলাকায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুদিন আগে সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন হামলায় নিহত হয় 22 জন।而远处大家看到的这些星星点点呢，要么是入侵大马士革的导弹，要么是叙利亚防空系统正在对入侵的导弹进行拦截。মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে নারী, শিশুসহ অনেকে। স্থানীয় প্রশাসন জানায়, জালিস্কো রাজ্যে ট্রাকে করে একদল বন্দুকধারী এসে এলোপাথারি গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এখন ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশের ধারণা, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে হামলা চালানো হয়েছে। গেল ডিসেম্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাজ্যের গভর্নর। মাদক চোরাচালান নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রতিনিয়তই এমন গণহত্যা ঘটছে। দেশটির বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় প্রায় মেলে গণকবরের সন্ধান। ভূমধ্যসাগরের নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে 15 অভিবাসন প্রত্যাশী। রোববার নারী, শিশুসহ উদ্ধার করা হয় আরও 95 জনকে। অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IOM এর তথ্য অনুযায়ী রাবারের নৌকা ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন অভিবাসন প্রার্থীরা। যানটিতে ছিলেন 110 জন। তারা শুক্রবার লিবিয়ার সমুদ্র উপকূলীয় শহর জাভিয়া থেকে রওনা হন। মাঝপথে ইঞ্জিনের বিস্ফোরণ হয়, নৌকা ডুবিয়ে হয়। জীবিত উদ্ধার অনেকেই সেই দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ঠান্ডায় কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল সপ্তাহে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় কমপক্ষে 41 অভিবাসন প্রত্যাশী। যৌন হয়রানির অভিযোগ উঠেছে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে। শার্লট ব্যানট নামের তার এক নারী কর্মী এই অভিযোগ করেছেন। নিউ ইয়র্ক টাইমসের কাছে ব্যানট অভিযোগ করে বলেন, গভর্নর তাকে যৌন জীবন নিয়ে অপ্রীতিকর নানা প্রশ্নের মাধ্যমে হয়রানি করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন গভর্নর। তিনি বলেন, ব্যানট একজন পরিশ্রমী কর্মী, কোভিড-19 মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে এই সময় কখনো ব্যানটের সঙ্গে তিনি অশালীন আচরণ করেননি। অভিযোগের বিষয়ে তার নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে কুমো। এমনকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিউ ইয়র্কবাসীকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি। গেল নভেম্বর পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক নীতিমালা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এই নারী। ওমান উপসাগরে দুবাই বন্দরের কাছে ইসরায়েলি জাহাজ বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, কার্গো জাহাজটিতে টার্গেট করে হামলা চালিয়েছে ইরান। তবে এর পাল্টা জবাব দেয়া হবে কিনা সেই প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। গেল শুক্রবার হঠাৎ বিস্ফোরণ ঘটে MV হেলিওস রে নামের ওই জাহাজটিতে। বিস্ফোরণের ধাক্কায় জাহাজটির দুই পাশেই ছিদ্র হয়ে যায়, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিঙ্গাপুরগামী এই জাহাজের মালিক তেল আবিব ভিত্তিক রে শিপিং নামের একটি প্রতিষ্ঠান। অপহরণের 32 বছর পর সন্তানকে ফিরে পেয়েছে কলম্বিয়ার এক পরিবার। মাত্র 3 বছর বয়সে বাড়ির আঙিনা থেকে পারিবারিক এক বন্ধু তুলে নেয় শিশুটিকে। চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণের পর পাঠিয়ে দেয় নরওয়ে। 3 দশকের চেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং DNA পরীক্ষার পর তার সন্ধান মিলেছে। 3 দশক পর ঘরে ফিরেছে প্রিয় ভাই। তাই তো বড় ভাইয়ের চোখে মুখে এমন উচ্ছ্বাস, আনন্দে আত্মহারা, যাকে চোখের সামনে থেকে অপহরণ করা হয়েছিল। বলেন, 1987 সালে তার বয়স ছিল 5 বছর। ছোট ভাই জনাতনের ছিল 3। বাড়ির আঙিনায় খেলার সময় ছোট ভাই জনাতনকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায় পরিবারের এক আত্মীয়। এরপর 3 দশকেও মেলেনি তার সন্ধান। যদিও পরিবারের দাবি, ঘটনার 6 বছর পর অপহরণ করা ব্যক্তি ফিরে এসে জানায়, শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলে ওই আত্মীয়ের সন্ধান। সম্ভাবনা তৈরি হয় ছোট ভাইকে খুঁজে পাওয়ার, কিন্তু সেখানেও বাধে বিপত্তি। সাক্ষাতের আগেই মারা যান ওই অপহরণকারী। পরে 2019 সালে এক DNA কোম্পানির মাধ্যমে পরীক্ষার পর নরওয়েতে মেলে জোনাতনের সন্ধান। 2 ভাইয়ের সাক্ষাৎ হয় 2020 সালে। আমি ভাবতাম
কখনোই হয়তো আর ফিরে পাবো না আমার ভাইকে, কিন্তু সবসময় তাকে অনুভব করেছি। ভাবতাম সৃষ্টিকর্তা যদি কখনো সাক্ষাৎ করিয়ে দেয়। দীর্ঘ এই সময়ে প্রায় প্রতিনিয়তই মাকে সান্ত্বনা দিতে হয়েছে, বলে বোঝাতে পারবো না কতটা আনন্দিত আমরা। বহু বছর পর শান্তি অনুভব করছি। সন্তানকে কাছে পেয়ে বিশ্বের সবকিছু পজিটিভ মনে হচ্ছে। আমার ছেলেকে বাকিটা জীবন বুকে আগলে রাখতে চাই। কলম্বিয়ান পরিবারটি জানায় সন্তান পাওয়া গেলেও করোনা সহ নানা কারণে সন্তানকে পেতে অপেক্ষা করতে হয় 1 বছরেরও বেশি সময়। বহু বছর ধরে পরিবারের কাছে ফিরতে চেয়েছি। যখন আমার ভাই আমার কাছে এসে সব গল্প বলে তখন বিশ্বাস করতে পারছিলাম না। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। এখনো ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া 32 বছর, পেতে চাই এতদিনের না পাওয়া ভালোবাসাগুলো। জানি পাবো না, তবে আগামী 32 বছর পরিবারকে নিয়ে জীবনের সেরা মুহূর্ত তৈরি করতে চাই। জোনাতনের ঘরে ফেরার দিনটি স্মরণীয় করে রাখতে ছিল নানা আয়োজন। প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনরাও হাজির হয়েছিল মুহূর্তটির সাক্ষী হতে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ঝাঁ চকচকে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানের সব আলো এবার কেড়ে নিল করোনা মহামারী। প্রথমবার ভার্চুয়াল আয়োজনে সেরা চলচ্চিত্র হয়েছে নোম্যাডল্যান্ড। মুভিটির পরিচালক 38 বছরের ক্লোই ঝাও গড়েছেন নতুন ইতিহাস। 1983 সালের পর তিনি দ্বিতীয় নারী এবং প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে ঝুলিতে ভরলেন গোল্ডেন গ্লোব। দি ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান অ্যান্ড্রেডে। এছাড়া মা রাইনিজ ব্ল্যাক বটম সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবের বর্ষসেরা অভিনেতা হয়েছেন সদ্য প্রয়াত চ্যাডউইক বোজম্যান। গেল বছরই কোলন ক্যান্সারে মারা যান এই শিল্পী। মূলত গোল্ডেন গ্লোবের মাধ্যমেই চলচ্চিত্র বা কোনো শিল্পীরা অস্কারে রাজত্ব করবেন সেই আঁচ পাওয়া যায়। কোভিড-19-এর বিস্তার রোধে চেরি ব্লসম ও সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা বন্ধ ঘোষণা করেছে জাপান। জাপানি ভাষায় সাকুরা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানটিকে ঘিরে থাকে মাসব্যাপী নানা আয়োজন। ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আয় করে বাড়তি অর্থ। এ সময় পরিবারের সাথে পার্ক, পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমান জাপানিরা। উপভোগ করেন সাদা গোলাপি চেরি ফুলের সৌন্দর্য। প্রতি বছর উৎসব ঘিরে 18 থেকে 20 কোটি ডলারের ব্যবসা করে জাপান। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।